দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। এবার ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযানে নামছে যুক্তরাষ্ট্র। তো রয়টার্সের নিকোলাস মাদুরোকে উৎখাত সহ বিবেচনায় রয়েছে একাধিক বিকল্প। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, শিশুসহ কমপক্ষে 24 জন নিহত। বিমান হামলার শিকার আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোকে গ্রেফতার ঘিরে ব্যাপক উত্তেজনা ব্রাজিলে। সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। এবার ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানিয়েছে গোপন সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন অভিযান শুরু হতে পারে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে। মূলত নিকোলাস মাদুরোকে পদত্যাগে বাধ্য করতে চাপ বাড়ানোর লক্ষ্যেই ওয়াশিংটনের এমন প্রস্তুতি। তবে কখন আর কতটা বড় পরিসরে হবে অভিযান, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা মেলেনি। ভেনেজুয়েলার জলসীমা ও আশপাশে রীতিমতো রণপ্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মাদক নির্মূলের অজুহাতে ক্যারিবিয়ান অঞ্চলে বিপুল সামরিক সদস্য, 7টি যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন পাঠিয়েছে দেশটি। মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ট। বলা হচ্ছে 1994 সালের পর এটি ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে 20 বছর ধরে বন্ধ থাকা স্নায়ুযুদ্ধের আমলের নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডের বিমানবন্দরেও স্থাপন করছে বিভিন্ন ফ্যাসিলিটি। মাদক নির্মূলের কথা বললেও ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক এই তৎপরতা মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের জন্য। নাম প্রকাশ না করার শর্তে 4 মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারেও মিলেছে সেই ইঙ্গিত। বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানিয়েছেন ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে ওয়াশিংটন। তবে কি বা কেমন হবে সেই অভিযান, সে বিষয়ে ধারণা দেননি, জানাননি অভিযানের পরিধি কিংবা সময়সীমাও। মার্কিন প্রেসিডেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন কিনা স্পষ্ট নয় তাও। 4 জনের মধ্যে 2 কর্মকর্তা অবশ্য জানিয়েছেন নতুন এই অভিযান শুরু হতে পারে মাদুরোর বিরুদ্ধে গোপন সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নে কোনো মন্তব্য করেনি পেন্টাগন ও সিআইএ। ওই কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশে সংশ্লিষ্টতার কারণেই মাদুরোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে সম্ভাব্য সব বিকল্পকেই বিবেচনায় রাখা হয়েছে। ভাবা হচ্ছে মাদুরো সরকারকে উৎখাতের বিষয়টিও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা জেরে ভেনেজুয়েলা থেকে ফ্লাইট উড্ডয়ন বাতিল করল 3টি দেশের এয়ারলাইন্স। দেশটির আকাশসীমায় যে কোনো বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে পারে বিদেশি বিমান, এমন সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্র। এরই জেরে শনিবার কারাকাস থেকে সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ব্রাজিলের গল, কলম্বিয়ার এভিয়াঙ্কা ও পর্তুগালের ট্যাপ এয়ারলাইন্স। সম্ভাব্য ঝুঁকি এড়াতে 2 দিন থেকে 7 দিন পর্যন্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে দেশগুলো। অন্যদিকে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলাগামী সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে স্পেনের আইবেরিয়া এয়ারলাইন্স। কট্টর মার্কিন বিরোধী হিসেবে পরিচিত ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের হাত ধরে উত্থান নিকোলাস মাদুরোর। এখন সেই মাদুরোই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। বাস চালক থেকে হয়েছেন প্রেসিডেন্ট। 1 যুগ ধরে ভেনেজুয়েলার শাসন করা মাদুরোকে উৎখাতে ওয়াশিংটনের একাধিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমনকি মাদক সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন অর্থ পুরস্কারও ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেয়া নিকোলাস মাদুরো একসময় ছিলেন বাস চালক। মধ্যবিত্ত পরিবারের সন্তান, আলোচিত সমালোচিত 62 বছর বয়সী এই নেতা গত 1 যুগ ধরে পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলা শাসন করে আসছেন।
90-এর দশকে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান মাদুরো। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী হুগো শাভেজের হাত ধরেই রাজনীতিতে তার উত্থান। 1999 সালে নির্বাচিত হন গণপরিষদের সদস্য। পরের বছর পার্লামেন্ট মেম্বার হন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের দায়িত্ব সামলেছেন। 2006 সালে হন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বস্ত এই সহযোগীকে ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছিলেন হুগো শাভেজ। ক্যান্সারে এই আলোচিত নেতার মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান মাদুরো। নির্বাচনের মাধ্যমে 2013 সালে প্রথম ক্ষমতায় আসেন কমিউনিজম ও সোশ্যালিজমে বিশ্বাসী মাদুরো। পরে 2019 ও 24 সালেও দুবার নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করে ক্ষমতা ধরে রাখেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র সহ অন্তত 50 দেশ এ দুই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। পূর্বসূরির মতো মাদুরো যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন ইরান, রাশিয়া, চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে। ভেনেজুয়েলার বর্তমান সরকার তাই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোকে মদদ দেওয়া সহ যুক্তরাষ্ট্রের নানা গোপন পরিকল্পনা সফল হয়নি। এমনকি ব্যর্থ হয়েছে তাদের মদদে সামরিক অভ্যুত্থানের চেষ্টাও। 2020 সালে মাদক চোরাচালানের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 50 মিলিয়নে। এবার মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান সাগরে চালাচ্ছে একের পর এক হামলা। ধারণা করা হচ্ছে মাদুরোকে উৎখাতে দেশটিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের খবর, মার্কিন হামলার শঙ্কায় এরই মধ্যে নিজের নিরাপত্তা বাড়িয়েছেন লাতিন দেশটির প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে শনিবার রাজপথে জড়ো হয় শত শত মানুষ। রিমুভাল কোয়ালিশন নামের একটি স্থানীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় সরকার হটাও শীর্ষক র্যালি। ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এরপর প্রতিবাদী পোস্টার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে ওয়াশিংটনের বিভিন্ন সড়কে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানায় আন্দোলনকারীরা। আবারও শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। বলেন, 8 যুদ্ধের মধ্যে 5টি সরাসরি শুল্ক আরোপের হুমকি দিয়ে থামিয়েছেন তিনি। দাবি করেন এতে বিভিন্ন দেশ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করেছে, যা মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। এর আগেও বেশ কয়েকবার যুদ্ধ থামানোর কৃতিত্বের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল ও আর্মেনিয়া, আজারবাইজানের মধ্যকার সংঘাত থামানোর দাবি তার মধ্যে অন্যতম। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিজ হামলার প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে 24 ফিলিস্তিনি। বোমার আঘাতে আহত হয়েছে অন্তত 87 জন। দফায় দফায় বিমান হামলার শিকার হয়েছে গাড়ি, আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন। উত্তরে গাজা সিটি, দেইর আল বালা, নুসৈরাত শরণার্থী শিবির হয়েছে টার্গেট। গাজা সিটিতে মৃত্যু হয়েছে 11 জনের, আহত 20 জন। দেইর আল বালায় একটি বাড়িতে হামলার পর বিস্ফোরণের ঘটনায় 3 জন প্রাণ হারায়। নুসৈরাতেও হামলার টার্গেট হয়েছে আবাসিক ভবন। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস সদস্যরা হামলা চালানোয় পাল্টা অভিযান চালিয়েছে তারা। হামাসের 5 সিনিয়র নেতাকে হত্যার দাবিও করেছে। 10 অক্টোবর থেকে গাজায় 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ গেছে কমপক্ষে 342 জন ফিলিস্তিনির। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। সহিংসতার ঘটনাও হয়েছে, আটক প্রায় অর্ধশত বিক্ষোভকারী। প্রতিবাদী ব্যানার হাতে শনিবার শহরের কেন্দ্রে জড়ো হয় আন্দোলনকারীরা। ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায় তারা। স্লোগানে মিছিলে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় প্রায় 350 পুলিশ। এ সময় আন্দোলনকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। টেনে হিচড়ে তুলে নেওয়া হয় বিক্ষোভকারীদের। ধরপাকড়ের শিকার হয় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া প্রবীণরাও। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট
জের বোলসোনারোর গ্রেফতার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দেশটিতে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে নেচে গিয়ে আনন্দ উৎসব করছে মানুষ, অন্যদিকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছে বোলসোনারো সমর্থকরা। সাবেক প্রেসিডেন্ট জের বোলসোনারো গ্রেফতার হওয়ায় এই আনন্দ উৎসব, অন্যদিকে আবার বিপরীত চিত্র। প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে ডানপন্থী নেতার সমর্থকরা। মিশ্র এই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ব্রাজিলের বিভিন্ন এলাকায়। 5টি গুরুতর অপরাধের দায়ে 3 মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দী ছিলেন বোলসোনারো। সেখানে নিজের হাতে লাগানো অ্যাঙ্কেল মনিটর ভেঙে ফেলার দায়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্রাজিলের সর্বোচ্চ আদালত। শনিবার নিজ বাসভবন থেকে আটক করা হয় সাবেক প্রেসিডেন্টকে। আমি কেবলই তার অ্যাঙ্কেল মনিটর ভেঙে ফেলার বিষয়টি নিয়ে চিন্তা করি। দীর্ঘদিন বন্দি জীবন কাটানোই তার তীব্র হতাশার ফল এটা। হয়তো নিজের বন্দি দশা নিয়ে পরিবারের কাছে লজ্জিত ছিলেন তিনি। আমি জানি না ঠিক কী কারণে এমন কাণ্ড ঘটালেন। সাবেক প্রেসিডেন্ট গ্রেফতারের পর থেকে নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির জনগণ। ব্রাসিলিয়ার ফেডারাল কারাগারের বাইরে ফিউনারাল মার্চ অর্থাৎ শেষকৃত্যের সঙ্গীত বাজিয়ে তার গ্রেফতার উদযাপন করেছে কেউ কেউ। অন্যদিকে বোলসোনারোর গ্রেফতারকে বেআইনি আখ্যা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে তার সমর্থকরা। প্রতিপক্ষের সাথে সংঘাতের ঘটনাও হয়েছে। এই গ্রেফতার ব্রাজিলের ইতিহাসের একটি ঐতিহাসিক মাইলফলক। অন্যায় করে যে কেউই পার পায় না, এই ঘটনা তার উদাহরণ। সাধারণ ক্ষমা পাওয়ার যোগ্য তিনি মোটেই নন। তিনি যা করেছেন কড়াই গণ্ডায় শাস্তি পেতেই হবে। নির্বাচনে হেরে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা সহ একাধিক অপরাধে বোলসোনারোকে 27 বছর 3 মাস কারাদণ্ড দিয়েছিল ব্রাজিলের আদালত। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। 5.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী মিয়ানমার। উৎপত্তি স্থল ছিল দাওয়েই শহর থেকে 267 কিলোমিটার দূরে, মাটির 10 কিলোমিটার গভীরতায়। স্থানীয় সময় বেলা 11টার দিকে আঘাত হানে ভূমিকম্পটি। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের কিছু স্থানেও কম্পন অনুভূত হয়। একই দিন 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পূর্ব ইন্দোনেশিয়ায়। মালুকু প্রদেশের হালমাহেরা নামক অঞ্চলে টের পাওয়া যায় কম্পন। উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরতায়, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে সব তথ্য। অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থান হওয়ার কারণে সব দেশে ভূকম্পনের ঘটনা স্বাভাবিক। আবারও ইউরোপের আকাশে দেখা গেল রহস্যময় ড্রোন। এবার নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে শনাক্ত করা হয় বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি। বন্ধ ঘোষণা করা হয় আইন্দোভান বিমানবন্দর। ফ্লাইটের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়কে যান চলাচল। প্রায় 2 ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় ফ্লাইট ও যান চলাচল। যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় যথাযথ সতর্কতা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত তথ্য না জানালেও এই ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছে নেদারল্যান্ডস প্রশাসন। এর আগে পোল্যান্ড, এস্তোনিয়া সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের আকাশসীমায় শনাক্ত হয় রহস্যময় ড্রোনের উপস্থিতি। উল্লেখযোগ্য চুক্তি ছাড়াই চরম হতাশাজনকভাবে শেষ হলো জলবায়ু সম্মেলন COP30। জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধ কিংবা বন নিধন ঠেকানো সম্মেলনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ই হয়নি কোনো সিদ্ধান্ত। বিশ্বের প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর প্রবল বাধার মুখে ভেস্তে যায় আলোচনা। শেষমেশ দূষণের প্রভাব কমাতে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা বিষয়ক একটি নামমাত্র চুক্তির মধ্য দিয়ে শেষ হয় জলবায়ু সম্মেলনের এবারের আসর। বর্ধিত সময়সীমার পরও একরাশ হতাশা নিয়ে শেষ হলো জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনের এবারের আসর। COP30-র দীর্ঘ বৈঠকের পরও তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস নিয়ে সরাসরি সিদ্ধান্তে আসতে পারেনি দেশগুলো। এ বিষয়ে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভুক্তভোগী 80টিরও বেশি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ইস্যুতে জোর দাবি জানায়। তবে বেঁকে বসে সৌদি আরব ও রাশিয়ার মতো দেশ। নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও রপ্তানি বন্ধে রাজি নয় তারা। এছাড়া শক্তিধর রাষ্ট্রগুলোর ভিন্নমতের কারণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সম্মেলন ঘিরে। জানি এবারের সম্মেলন থেকে আরো বড় বড় লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা ছিল অনেকের। অনেকেই আশা করেছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়ানো সম্ভব হবে। আমি তাদের হতাশ করতে চাই না।
ব্যাপক হইচইয়ের পর শেষমেশ একটি চুক্তি হয়, তবে তা বৈশ্বিক উষ্ণতার প্রভাব ঠেকাতে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা বৃদ্ধির বিষয়ে। জলবায়ু সংকট মোকাবেলায় 2035 সালের মধ্যে অর্থ সহায়তা 3 গুণ বাড়ানোর বিষয়ে একমত হয় ধনী ও প্রভাবশালী রাষ্ট্রগুলো। এদিকে সম্মেলনের এমন সিদ্ধান্তে চটেছে কলম্বিয়া, পানামা, উরুগুয়ের মতো কয়েকটি দেশ। প্রশ্ন উঠেছে সম্মেলনের নেতৃত্ব নিয়েও। জানা যায়, শেষ দিনের চূড়ান্ত সভায় চুক্তি বিষয়ে কোনো রকম আপত্তি জানানোর সুযোগই দেওয়া হয়নি বিপক্ষে অবস্থানকারী কোনো দেশকে। যে জলবায়ু সংক্রান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখই নেই, সেটি কোনো জলবায়ু সংকট নিরসনের চুক্তি হতে পারে না। যে সম্মেলনে বন নিধন নিয়ে কোনো প্রতিশ্রুতি নেই, সেটি কোনো জলবায়ু সম্মেলন নয়। এটি কোনো আলোচনা কিংবা সম্মেলন নয়, সির্ফ একটি ভণ্ডামি। অন্যদিকে প্রথমবারের মতো জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, পাঠায়নি কোনো প্রতিনিধিও। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী রাষ্ট্রের অনুপস্থিতিও প্রভাব ফেলেছে এবারের সম্মেলনের সিদ্ধান্তে, মনে করছেন অনেকে। পরিবেশ দূষণ ও বন উজাড় নিয়ে সচেতনতা বাড়াতে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজনের কাছাকাছি ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত হয় এবারের সম্মেলন। 2 সপ্তাহব্যাপী আসরে একটি নিষ্ফল সিদ্ধান্তের পাশাপাশি আরও নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখিও হন আগত প্রতিনিধিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দুবাই এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মৃত পাইলটের প্রতি শেষ সম্মান জানালো ভারতীয় বিমান বাহিনী। রোববার দক্ষিণ ভারতের একটি বিমান ঘাঁটিতে পৌঁছায় নিহত পাইলট নমন সায়ালের মরদেহবাহী কফিন। এ সময়ে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্যালুট আর মার্চের তালে তালে শেষ বিদায় জানান সহকর্মীরা। সেখান থেকে পৈতৃক নিবাস পটিয়ালাকড়ে নেয়ার পর সম্পন্ন হবে তার শেষকৃত্য। শুক্রবার দুবাই এয়ার শোতে ভারতের নিজস্ব প্রযুক্তির তেজাস ফাইটার জেট উড্ডয়নকালে বিধ্বস্ত হয়ে নিহত হন নমন সায়াল। আন্তর্জাতিক অঙ্গনে কোনো প্রদর্শনী চলাকালে এটি কোনো ভারতীয় তেজাস যুদ্ধ বিমানের প্রথম দুর্ঘটনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে 28 দফা মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় হবে এই বৈঠক। ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিয়েভের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের দলকে নেতৃত্ব দেবেন জেলেনস্কির দফতরের প্রধান আন্দ্রি ইয়েরমাক। এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে থাকবেন ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। ইতালি থেকেও পাঠানো হবে একজন কর্মকর্তাকে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে হবে দর কষাকষি। এরপরই আসবে চূড়ান্ত প্রস্তাব। এই পরিকল্পনা মানতে কিয়েভকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। রেকর্ড $2 মিলিয়ন বেশি দামে বিক্রি হলো টাইটানিকের যাত্রীর মরদেহ থেকে উদ্ধারকৃত স্বর্ণের পকেট ঘড়ি। বাংলাদেশি মুদ্রায় যা 28.5 কোটি টাকা। ঘড়িটি ডুবে যাওয়া টাইটানিকের অন্যতম ধনী যাত্রীর ছিল। তার নাম ইসিডর স্ট্রাউস। দুর্ঘটনায় তার স্ত্রী ইডা স্ট্রাউসও প্রাণ হারান। নিলামে বিক্রি হওয়া ঘড়িটি আদতে জুলস জার্গেনসনের 18 ক্যারেটের একটি পকেট ওয়াচ। টাইটানিক জাহাজের বিক্রি হওয়া সামগ্রীর মধ্যে এটি সর্বোচ্চ দাম পেয়েছে। ধারণা করা হয় জন্মদিন উপলক্ষে স্ত্রীর কাছ থেকে ঘড়িটি উপহার পেয়েছিলেন ইসিডর স্ট্রাউস। এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বেলারুশের কারাগার থেকে মুক্ত হয়েছে 31 ইউক্রেনীয় বন্দী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে হওয়া চুক্তির আওতায় ছাড়া পেয়েছেন তারা। শনিবার ছাড়া পেয়ে নিজ পরিবারের কাছে ফিরেছে বন্দীরা। বেলারুশের ভূখণ্ডে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছিল ওই 31 জনকে। 2024 সালের মাঝামাঝি থেকে কয়েকশো বন্দী প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেয়েছে। আরও ইউক্রেনীয় বন্দীদের মুক্তির জন্য আলোচনায় চলতি মাসে বেলারুশে বিশেষ প্রতিনিধি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো সম্প্রতি পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। প্রতিটি নাগরিকের জন্য একটি গাছ, পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নিয়েছে লাতিন দেশ পেরু। বন উজাড়ের ফলে বিপর্যস্ত অঞ্চলটিতে এরই মধ্যে সাড়া ফেলেছে এই কর্মসূচি। নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে আন্দিজ পর্বতমালা। মূলত জলবায়ু সংকট মোকাবেলার লক্ষ্য নিয়ে এই মহাযজ্ঞ শুরু করেছে দেশটি, যা প্রশংসা কুড়াচ্ছে আন্তর্জাতিক মহলেও। একজন নাগরিক একটি করে গাছ। জলবায়ু সংকট মোকাবেলায় এমনই এক দারুণ উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দ্রুত উজাড় হচ্ছে পেরুর বন, বিশেষ করে আন্দিজ পর্বতমালার সবুজ এলাকা। কার্বন ডাইঅক্সাইড শোষণ থেকে শুরু করে হিমাবহের জল ধরে রাখা সবকিছুতেই গুরুত্বপূর্ণ এই বন। কিন্তু বন ধ্বংসের কারণে বাড়ছে পানির সংকট, ভূমিক্ষয় আর বন্যার ঝুঁকি।
এই বিপর্যয় ঠেকাতে শুরু হয়েছে এক বিশাল পুনরুদ্ধার কর্মসূচি। হাজার হাজার নতুন চারায় ভরে উঠছে পাহাড়ি ভূমি। এই কর্মসূচির লক্ষ্য মিলিয়ন মিলিয়ন গাছ রোপণ করে আন্দিজের 30,000 হেক্টর বাস্তুতন্ত্র পুনরুজ্জীবিত করা। আমাদের বাস্তুতন্ত্র ভীষণ ভঙ্গুর, তাই প্রতিটি মানুষের জন্য একটি করে গাছ লাগানো হচ্ছে। এতে স্থানীয় প্রজাতির 3 কোটিরও বেশি গাছ থাকবে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করবে। কর্মসূচির অংশ হিসেবে লাগানো হবে কিউনা, কুয়োলে এবং চাচাকোমো সহ স্থানীয় প্রজাতির গাছ। এসব গাছের শিকড় মাটিকে ধরে রেখে ভূমিক্ষয় রোধ এবং গ্রিনহাউস গ্যাস কমাতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এসব প্রজাতির গাছ। এই উদ্যোগ শুধু পরিবেশকেই বাঁচাবে না, উন্নত করবে স্থানীয় মানুষের জীবনযাপনও। জলবায়ু পরিবর্তন প্রতিরোধের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা এবং ওই অঞ্চলের প্রাচীন আদিবাসী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। জলবায়ু সংকট আমাদের উপর বড় প্রভাব ফেলছে। আমাদের খাবার পানি কমে যাচ্ছে, ঝর্ণা এবং হ্রদ ক্রমশ শুকিয়ে যাচ্ছে। তাই মাটির পানি ধরে রাখার ক্ষমতা পুনরুদ্ধার এবং প্রকৃতিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে এই উদ্যোগ খুবই জরুরি। বৈশ্বিক সংকটের মুখে পেরুর এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে সঠিক পরিকল্পনা, স্থানীয় সম্পৃক্ততা আর একতা থাকলে প্রকৃতি পুনরুদ্ধারই নয়, গড়া যায় সবুজ এবং নিরাপদ ভবিষ্যৎও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।